মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চ থেকে যে মন্তব্য করেছিলেন হিন্দু ধর্ম সম্বন্ধে, একটি ধর্মকে তিনি যতই সেই ধর্মকে অপছন্দ করুন, তাকে তো গান্দা ধর্ম বলতে পারেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ধর্মীয় অন্য ধর্মের একটা অনুষ্ঠানে গিয়ে সেদিনই তো অভিযোগ দায়ের হওয়া উচিত ছিল। আর সেদিনও অভিযোগ দায়ের হওয়া উচিত ছিল যখন ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন একটি কমিউনিটি আছে, তা আমি না থাকলে তারা ঘিরে ফেললে 1 মিনিটে খেলা শেষ করে দেবে। কবি সুমন প্রথমে বললেন, আমি অভিজ্ঞতাটা বলছি তাহলেই আপনি বুঝতে পারবেন মানুষটা কেন। খুব বড় শিল্পী, কিন্তু মানুষটা কিরম। প্রথমে বললেন, আমি যদি হাতের কাছে কোনো বিজেপি সমর্থককে পাই তাহলে গুলি করে দেবো। আমি তো ভয় পেয়ে গেছি, মানে আমায় আবার সমর্থক না ভেবে বসেন। তো তারপর তিনি বললেন, এত কথার দরকার কি। মহিলাটির দিকে তাকিয়ে উনি বলছেন, এত কথা না বলে ঠোঁটে ঠোঁট রেখেই তো অনেক কিছু করে ফেলা যায়। কবি সুমন কিছুই নয়, একজন সাম্প্রদায়িক বিকৃতমনা ধান্দাবাজ, এছাড়া কিচ্ছু না। এবং কি আশ্চর্য দেখুন, বাড়িটার নাম আর নাম পেলেন না। চোর নিকেতন দিতে পারতেন, মমতা নিকেতন দিতে পারছেন, শান্তি নিকেতন দিলেন। রবীন্দ্রনাথকে এভাবে কেউ কলঙ্কিত করেছে বলে আমার মনে হয় না। রবীন্দ্রনাথ তো চোর ছিলেন, একজন চোর জোচ্চোর বা পিসি ভাইপো রবীন্দ্রনাথের নাম নিয়েও চুরি করে গেছে। বরং বললো, আমার কোনো প্রশ্ন নেই, আমার শুধু একটা মন্তব্য আছে দিদি, আপনার থেকে বড় হিন্দু আমি দেখিনি। পরমব্রত বলছেন, আপনি ভাবুন। শুভেন্দু অধিকারী মানে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন না, অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর, নিশ্চয়ই ভালো উদ্যোগ, কিন্তু সবচেয়ে আগে মমতাকে পাঠানোর ব্যবস্থা করা উচিত। গান্ধীবাদী বিজেপিকে মানুষ চায় না। একেবারে বিজেপি নেতাদের কাছে সরাসরি বলছি যে গান্ধীবাদী বিজেপিকে মানুষ চায় না, শ্যামাপ্রসাদের বিজেপিকে মানুষ চায়, সুভাষবাদী বিজেপিকে মানুষ চায়, বাংলার মানুষ চায়। না, প্রথম দেখতে পাচ্ছি হাত কড়া পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসা করানো হচ্ছে, খুব দরকার। আলোচনায় আমরা পাশে পেয়ে গিয়েছি শ্রী নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। স্যার, প্রথমেই শুরু করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেতেন এই বাংলার মাটিতে, একটি মানে পাতা পর্যন্ত নড়ত না যার অঙ্গুলি হেলন ছাড়া, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, কিভাবে দেখছেন বিষয়টিকে? না, অভিযোগ তো অনেক আগে দায়ের হওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চ থেকে যে মন্তব্য করেছিলেন হিন্দু ধর্ম সম্বন্ধে, একটি ধর্মকে তিনি যতই সেই ধর্মকে অপছন্দ করুন, তাকে তো গান্দা ধর্ম বলতে পারেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ধর্মীয় অন্য ধর্মের একটা অনুষ্ঠানে গিয়ে সেদিনই তো অভিযোগ দায়ের হওয়া উচিত ছিল। সেদিন অভিযোগ দেওয়া উচিত ছিল যখন তিনি বলেছিলেন পূর্ণকুম্ভ হচ্ছে মৃত্যুকুম্ভ। এটা তো কত মানুষের ধর্মীয় আবেগে যে আঘাত দিলেন সেটা উনি সম্ভবত উপলব্ধি করেননি। আর সেদিনও অভিযোগ দায়ের হওয়া উচিত ছিল যখন ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন একটি কমিউনিটি আছে, তা আমি না থাকলে তারা ঘিরে ফেললে 1 মিনিটে খেলা শেষ করে দেবে। অর্থাৎ তিনি হিন্দুদের কার্যত ভয় দেখিয়েছিলেন এবং মুসলমানদের দাগিয়ে দিয়েছিলেন দুষ্কৃতী হিসেবে। তো এটা তো সাম্প্রদায়িক মন্তব্য। তা কলকাতা পুলিশ তখন কেন সেই সিদ্ধারা দেখাতে পারেনি তাকে গ্রেপ্তার করার বা তার বিরুদ্ধে অন্তত FIR দায়ের করে? এই প্রশ্নটা ওঠা উচিত। আজকে কেন হলো সেটা না, এত দেরিতে কেন হলো? পরিবর্তন না হলে কেন কলকাতা পুলিশের কি সিদ্ধারা ছিল না? তাহলে কোন অফিসাররা তখন ছিলেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্যার, আবার দেখা যাচ্ছে যে আরও এক ব্যক্তি কবির সুমন, যিনি তথাকথিত শিল্পী বলে নিজেকে জাহির করেন, কবির সুমনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে, মামলা দায়ের হয়েছে বলা ভালো, যে তিনি একদা বাংলার মা বোনেদের এমন অশ্রাব্য ভাষায় তিনি কথা বলেছিলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে এখন তার উপরে খাড়া ঝুলছে। দেখুন, কবির সুমন সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুব খারাপ। তার বাড়িতে আমি গিয়েছিলাম একটি কাজে, একজন মহিলা আমায় সঙ্গে নিয়ে গিয়েছিলেন, পরিচিত তার। তা কথা বলতে বলতে কবির সুমন প্রথমে বললেন, আমি অভিজ্ঞতাটা বলছি তাহলেই আপনি বুঝতে পারবেন মানুষটা কেন। খুব বড় শিল্পী, কিন্তু মানুষটা কিরম। প্রথমে বললেন, আমি যদি হাতের কাছে কোনো বিজেপি সমর্থককে পাই তাহলে গুলি করে দেবো। আমি তো ভয় পেয়ে গেছি, মানে আমায় আবার সমর্থক না ভেবে বসেন। তো তারপর তিনি বললেন, এত কথার দরকার কি। মহিলাটির দিকে তাকিয়ে উনি বলছেন, এত কথা না বলে ঠোঁটে ঠোঁট রেখেই তো অনেক কিছু করে ফেলা যায়। আপনি ভাবুন, এই হচ্ছে কবির সুমন, একটি বিকৃতমনা শিল্পী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করেছিলেন, এখন পাল্টি খাচ্ছেন। তো এই মানুষটা তিনি ধর্ষণকে জাস্টিফাই করেছেন, হিন্দুদের অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন, এমনকি সেদিন আমার মনে আছে বলেছিলেন বিবেকানন্দ মানুষটা সাম্প্রদায়িক। একেবারে স্পষ্ট বলছি, আমি প্রায় 2 ঘন্টা ওনার সাথে আলাপচারিতা করেছি, ছবিও আছে আমার সাথে ওনার।
তো আমি তো ওনার খুব ভক্ত, মানে ইন টার্মস অফ ওনার গান, তোমাকে চাই, পেটকাতি চাঁদিয়াল, সেই কবি সুমন চট্টোপাধ্যায়। এই সুমন চট্টোপাধ্যায় যে কবির সুমন হয়ে এরম সাম্প্রদায়িক হয়ে যাবেন আমি ভাবতে পারিনি। মানে আমার একটা, মানে কি বলবো, মোহভঙ্গ হয়েছিল। মানে আমি রবীন্দ্রনাথের পর কবির সুমনকেই শ্রদ্ধা করতাম, সামনে গিয়ে দেখলাম মানুষটা একটা ধর্ষকাম, একটি সাম্প্রদায়িক মানুষ, একেবারে স্পষ্ট ভাষায় বলছি। এবং এটাও শুনেছি তার স্ত্রীর ওপর, যিনি বাংলাদেশের গায়িকা ছিলেন, অকথ্য অত্যাচার করেছেন এক সময়। তো এই ধরনের একজন ব্যক্তিত্বকে কেন মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে মহামানব বানাবার চেষ্টা করে আমার জানা নেই। কবির সুমন কিছুই নয়, একজন সাম্প্রদায়িক বিকৃত মনা ধান্দাবাজ, এছাড়া কিচ্ছু নয়। স্যার, এবারে একটু বাংলাদেশ প্রসঙ্গে আসা যাক। বাংলাতে পালাবদল, এই পালাবদলের দিকে একদিকে যেখানে গোটা বিশ্বের নজর ছিল, অপরদিকে নজর ছিল বাংলাদেশের জামাতিদেরও। তার কারণ তারা এতদিন এই বাংলার মাটিকে, অর্থাৎ এই পশ্চিম বাংলার মাটিকে তাদের নিশ্ছিদ্র আশ্রয়ের একটা নিশ্চিন্ত কি বলতে পারি আমরা, যে তাকে ঘরবাড়ি বানিয়ে ফেলেছিল। সেখানেই এই পালাবদল এবং গৈরিকীকরণ, বলা যেতে পারে পদ্মের জয় জয়কার। তারপরেই দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তে আরও একবার ভিড় বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমস্ত খেলা শেষ করে দেওয়া হবে সব দর্পে বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেটারই কি ফলপ্রকাশ এই ঘটনা? না না, এরা তো বাংলাদেশের এজেন্ট হয়ে কার্যত কাজ করছিল এই তৃণমূলের সরকারটা। আমার মনে আছে একটি অনুষ্ঠান, এখন আমার মনে পড়ছে, তৃণমূলপন্থী চ্যানেল, নাম নিচ্ছি না, মানে 1 নম্বর তৃণমূলপন্থী চ্যানেল যেটা বাজারে, তার এডিটরকেও ছেড়ে চলে যেতে হয়েছে। তা সেই বিশ্বায়িত চ্যানেলের একটি অনুষ্ঠানে অনেকবার যেতাম তখন। একজন তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র, নাম নিচ্ছি না, তিনি আবার এখন দল থেকে একটু বিরাগভাজন হয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কাউন্সিলর ছিলেন নাকি রিজাইন করতে চলেছেন, এসব শোনা যাচ্ছে। তা তিনি আমায় বলেছিলেন, নীলাদ্রিদা আপনি গুজরাটে চলে যান নির্বাচনের পর। তা আমি তার প্রত্যুত্তরে বলেছিলাম, গুজরাটে যাই কি মহারাষ্ট্রে যাই কি বাংলায় থাকি, তিনটেই ভারতবর্ষের মধ্যে, কিন্তু আপনারা প্রয়োজন হলে বাংলাদেশে চলে যান যদি ভারতবর্ষ আপনাদের না পোষায়। বাংলাদেশিদের ভাষায় কথা বলবেন না। মুশকিল হয়ে গেছিল। তৃণমূলের স্লোগান দেখুন, জয় বাংলা, যেটা বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান, খেলা হবে, যেটা বাংলাদেশে সম্ভবত বিএনপি এই স্লোগানটা ইউজ করেছিল। বাংলাদেশের স্লোগান বাংলাদেশে চলতেই পারে, বাংলাদেশের স্লোগান, কিন্তু ভারতবর্ষের মাটিতে কেন বাংলাদেশের স্লোগান ব্যবহার করা হবে? এই প্রশ্ন তো মানুষ তুলতেই, মানে ওঠাটা স্বাভাবিক ছিল। খেলা হবে, এটা কোনো নির্বাচনের স্লোগান হতে পারে? এটা নির্বাচন কি একটা খেলা? আসলে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে নিয়ে খেলা করেছে, নির্বাচনের প্রক্রিয়াটাকে নিয়ে খেলা করেছে। এবং আমি আজ স্পষ্ট বলছি, 2021-এর নির্বাচনেও তৃণমূল হেরে গেছিল। ওই খেলার জন্য খেলাটা ঘুরে গেছিল। 3টে জায়গায় হয়েছিল, খেলাটা ঘুরে গেছিলো। এক হচ্ছে ভুয়ো ভোটার, যাদের নাম এসআইআরে কাটা গেল। 2 হচ্ছে ছাপ্পা ভোট, ওই সেলোটেপ মারিয়ে দিত, যেটা হচ্ছে ফলতায় দেখা গেছে বিজেপির জায়গায়, বিজেপি থেকে মানুষ ভোট দিতে পারতো না। আর 3 হচ্ছে গণনার সময় কারচুপি। এই 3টে কারণের ফলে সেবারই বিজেপি 200-র বেশি আসন পেত। 2021-এ অমিত শাহ একেবারে সঠিক বলেছিল, অমিত শাহকে আক্রমণ করা হয় না যে কেন 200-র বেশি বলেছিলেন, সঠিক বলেছিলেন, 200-র বেশিই পেত। তৃণমূল কারচুপি করে নির্বাচনটা জিতেছিল, এবং 26-এ সেই কারচুপির যে ফাউন্ডেশনটা ধসে গেছে বিভিন্ন পদক্ষেপের ফলে। স্যার, আপনার এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে পরের প্রশ্নটা এইটাই আসছে যে আমরা একটা প্রবাদ শুনেছি যে চোরের মন বোচকার দিকে। যে যেমন বা যিনি যেমন, তার মানসিকতা সে ঠিক সেই দিকেই ধাওয়া করে। আপনি ঠিক যেরকম বললেন যে এতদিন পর্যন্ত যে ভোট কারচুপি, যে ভোট কাটুয়ার রাজনীতি তৃণমূল করে এসেছে, সেখানে এখন দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাম না করেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন, কটাক্ষ করছেন এবং বলছেন যে ভোট লুট করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। যদি ভোট লুট না হতো তাহলে তৃণমূল প্রায় 220 থেকে 30টি আসনে জিতে যেত। কি বলবেন? ঠিকই বলেছেন, উনি ভোট লুট করে না, ভোট লুট বন্ধ করে, একটা শব্দ ছিল বন্ধ, সেটা তিনি ব্যবহার করেন, উজ্জ্ব রেখেছেন। ভোট লুট যদি বন্ধ করা না হতো তাহলে 230টা আসনে তৃণমূল জিতে, সঠিক বলেছেন। ভোট লুট করে তৃণমূল জিততো। 2016-তেও তারা ভোট লুট করে জিতেছে, সেবার সিপিএম কংগ্রেস জোটের বাংলায় ক্ষমতায় আসার কথা ছিল। আর 2021-এও তারা ভোট লুট করে জিতেছে, সেবার বিজেপির ক্ষমতায় আসার কথা ছিল। কিন্তু এবার সেই ভোট লুট তিনি চালাতে
আটকাতে পারলেন না, বাংলাকে লুট করতে। এই 15 বছরে বাংলাকে নিঃস্ব করে দিয়ে গেছেন পিসি ভাইপোর সরকার। আমি মানে তৃণমূল ফিরমূল বলবো না, পিসি ভাইপোর সরকার। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি আর ভাইপো মিলে চালাতেন, দুজনেই দুর্নীতিগ্রস্ত, যেটা বোঝা যাচ্ছে আপাতত। তো ভবিষ্যতে আইনের মতো চলবে, কিন্তু তিনি ভোট লুট বন্ধ হয়, মমতার খেলা শেষ হয়ে গেল। এই খেলাটা অনেক আগে শেষ হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এও হেরে যেতেন, তৃণমূল 100 ক্রস করতো না 2021-এ, কিন্তু বাধ্য হলো ওই ভোট লুটের ফলে। আর 2016-তেও উনি হারতেন। 2016-তে সমস্ত সার্ভে দেখাচ্ছে যে কংগ্রেস সিপিএম জোট একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিতে চলেছে। হঠাৎ করে দেখলাম তৃণমূল ফিরে এলো, এবং কিভাবে ফিরল? নারদা কাণ্ডের পর ফিরে এলো। কিভাবে হলো সেটা? আসলে এই পুরোটাই ভোট লুটের গল্প। বাংলাকে লুট করেছেন, ভোট লুট করেছেন, গরু চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, চাল চুরি করেছেন, আর ভোটও চুরি করেছেন। এটাই যে গল্প। এই সরকারটা চোরেদের সরকার ছিল, একেবারে স্পষ্ট বলছি। এরা কোনো রাজনৈতিক দল নয়, এক দল চোর এক হয়ে কংগ্রেস থেকে বেরিয়ে এসে কিছু দুষ্কৃতী একটা সংগঠন তৈরি করেছিল। তার মধ্যে কিছু ভালো লোকও ছিলেন, তারা দলে থাকতে পারেননি, এখন অনেকে বেরিয়ে আসতে চাইছেন। তাপস রায়ের মতো মানুষ ছিলেন, শুভেন্দু অধিকারীর মতো মানুষ ছিলেন, আমাদের সজলদার মতো মানুষ ছিলেন, এরা তো ছিলেন। এখনও অনেক ভালো মানুষ আছেন। ওখানেই তো শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছে এখন, একটা সৎ মানুষ। যিনি সৎ, তাকে সৎ বলবো, কিন্তু মমতাকে সৎ বলতে পারবো না, অভিষেককে সৎ বলতে পারবো না, সম্ভব না। আর বাংলার মানুষ বলছে না, সেই জন্য যেখানে মমতাকে দেখছে সেখানেই মানুষ চোর বলছে, রাস্তায় বেরোতে পারছে না মমতা অভিষেক। এমন একটা অবস্থা হয়েছে। এই পরিণতি আওয়ামী লীগের লিডারদের হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের লোকদের একেবারে মানুষ টার্গেট করে নিয়েছিল, কারণ ওরা যেভাবে চুরি করেছিল বলে মানুষের অভিযোগ, এই 15 বছরের শাসন কার্যত শেখ হাসিনার, সেটা একটা মানে বাংলাদেশকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছিল। পরবর্তীকালে তার থেকে বেরিয়ে আসতে একটা বিরাট বেগ পেতে হয়েছে বাংলাদেশকে, এবং পশ্চিমবঙ্গকেও কার্যত নিঃস্ব করে দিয়ে গেল মমতা। এটা কঠিন লড়াই, বাংলার আবার ফিরে আসা। যে বাংলা একসময় মাথা পিছু রোজগারে 3 নম্বরে ছিল 1960-এর দশকের শুরুতে, সেই বাংলা আজ 21 নম্বরে। এটাই প্রমাণ করে দেয়। আমি কোনো ফিগার আর দেখাতে হবে না, রোজগার তো শেষ প্যারামিটার। আর হিন্দু মুসলমানে বিভেদ করে বিভিন্ন রকম কথা বলে, যেসব কথা উনি বলেছেন, একটি কমিউনিটিকে বলছেন দুধেল গাই। উনি নাকি মুসলমান তোষণ করতেন, মুসলমানদের মানুষ বলে মনে করছেন না। ধর্ণামঞ্চে দাঁড়িয়ে কী বলেছিলেন? মুসলমানদের কি আমি এনেছি? গান্ধী নেহরু এনেছেন। উনি আনার কে? মুসলমানের এটা দেশ নয়, এটা যতটা হিন্দুদের দেশ ততটা মুসলমানের দেশ। কে? হরিদাস পাল, মমতা ব্যানার্জি বলছেন যে মুসলমানদের আমি এনেছি। সেদিনও পুলিশ ওকে গ্রেপ্তার করেনি। এই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যারা শিরদাঁড়াটা ছিল না, হয়তো হারিয়ে গেছিল কোথায়। কথা বলছিলেন, সেই এক মহাচোর আখ্যায়িত করা হচ্ছে যাকে আর কি, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, সেই দিলীপ মণ্ডল অবশেষে পালিয়ে বেড়াই এতদিন তিনি করছিলেন, গ্রেফতার হলেন পুরীর একটি বিলাসবহুল হোটেলের রুম থেকে, যেখানে তিনি ঘাপটি মেরেছিলেন। এবং দেখা যাচ্ছে, আমরা এর আগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাবর টিভি চ্যানেল, গণমাধ্যম সর্বত্র দেখেছি তার সেই রিসর্টের মতন বাড়ি, সেই বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে পার্সোনাল লন কিনা নেই। দিলীপ মণ্ডলের এই গ্রেফতার, সেই গ্রেফতারের পর কি আরও অনেক রহস্য ভেদ হতে চলেছে, কি মনে করেন? না, আপনি দিলীপ মণ্ডল পাড়ায় পাড়ায় পাবেন। একটা দিলীপ ধরা পড়েছেন, পাড়ায় পাড়ায় দিলীপ আছে, পাড়ায় পাড়ায় ওই জাহাঙ্গীর না কে আছে, পুষ্পারা আছে, পুষ্পা আর দিলীপরা পাড়ায় পাড়ায় আছে। আর এর মধ্যে কোনো হিন্দু মুসলমান ভেদ নেই, কিন্তু একদমই ভাববেন না এরা হিন্দু বা মুসলমান। এরা চোর, চোরের কোনো ধর্ম হয় না, এরা চোর। সিম্পল তৃণমূলের ব্যানার সামনে রেখে মানুষের টাকা চুরি করেছে, সেই টাকাতেই অভিষেকের অট্টালিকা হয়েছে বলে আমার বিশ্বাস। এখন তো জানা যাচ্ছে এসকালেটরের অনুমতি দেননি, বাড়ির একটা অংশের অনুমতি দেননি। মানে বাংলায় চুরির প্রতীক হচ্ছে অভিষেকের শান্তিনিকেতন। এবং কি আশ্চর্য, দেখুন বাড়িটার নাম আর নাম পেলেন না। চোর নিকেতন দিতে পারতেন, মমতা নিকেতন দিতে পারছেন, শান্তিনিকেতন দিলেন। রবীন্দ্রনাথকে এভাবে কেউ কলঙ্কিত করেছে বলে আমার মনে হয় না। রবীন্দ্রনাথ তো চোর ছিলেন, একজন চোর বা পিসি ভাইপো রবীন্দ্রনাথের নাম নিয়েও চুরি করে গেছে। মানে ট্রাফিক ক্রসিংয়ে বিকৃত সুরে রবীন্দ্রসঙ্গীত বাজত, এবং বিকৃত সুরে তার পেটুয়া গায়কেরা সব রবীন্দ্রসঙ্গীত গাইছেন। গাওয়া জানেন না, তারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন। এবং উনি কবিতা, উনি আমার রবীন্দ্রনাথ হওয়ার ইচ্ছে হয়েছিল, কথাঞ্জলি লিখেছিলেন। উনি খুব খারাপ কবিতা লেখেন, ওনাকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আজ বলছি, ওনাকে কেউ চোখে চোখ রেখে কথাটা বলতে পারিনি। খুব খারাপ কবিতা লেখেন, খুব খারাপ গান, এবং উনি শিল্পী হিসেবে ছবি খুব খারাপ আঁকেন। যে মূর্তিগুলো তৈরি করেছেন অত্যন্ত বিশ্বস্ত, সেটা উপলব্ধি
করুন, কেউ ওর কথাটা বলতে পারছে না, সবাই প্রশংসা করে গেছে। উনি যেটা পারেন সেটার ওপর ফোকাস করুন। হয়তো কিছু পারেন জীবনে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় সংগ্রামী নেত্রী, নিশ্চয়ই পারেন, কিন্তু উনি শিল্পী হিসেবে অত্যন্ত খারাপ মানের। রবীন্দ্রনাথ কেন, পাড়ার ওই যে কোনো রামশ্যাম যদুর সাথেও ওনার তুলনা হয় না। মানে ওরাও হয়তো ওনার থেকে ভালো করে, অথচ উনি মানে আরও আমি দোষ দিই কবির সুমনের মতো শিল্পীদের, ইন্দ্রনীলসেনের মতো শিল্পীদের, যারা নচিকেতার মতো শিল্পীদের। এবং আমি একটি আবার বলছি, তৃণমূলের 1 নম্বর চ্যানেলের একটি অনুষ্ঠানে গেছিলাম, প্রাক্তন 1 নম্বর চ্যানেল, তারা এখন বিজেপি হয়ে গেছে, কিন্তু এতে আইটিসিতে অনুষ্ঠান হয়েছিল, চ্যানেলের নাম নিচ্ছি না। ওরে বাবা, সেখানে একের পর এক বুদ্ধিজীবী, আমি তো শুধু দর্শক, আমি বোধহয় একমাত্র মমতা বিরোধী ছিলাম ওখানে, যে ওখানে দর্শক আসনে বসে শুধু দেখছি একের পর এক বুদ্ধিজীবী। পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন। পরমব্রত কি বললেন জানো? প্রশ্ন করতে বলেছেন সঞ্চালক, যিনি আবার সবচেয়ে বড় মমতাপন্থী সাংবাদিক, নাম নিচ্ছি না, এখন আর নেই। তো তিনি বললেন, পরম তোমার কি প্রশ্ন আছে? পরম বলল, আমার কোনো প্রশ্ন নেই, আমার শুধু একটা মন্তব্য আছে দিদি, আপনার থেকে বড় হিন্দু আমি দেখিনি। পরমব্রত বলছেন, আপনি ভাবুন, আপনি ভাবুন, এই যে শিল্পী বলে যাদের আমরা জানি, তারা কোথায় নেমে গেছে। আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভাবেন ওই ধরনের কথা? সৌমিত্রও তো বামপন্থী ছিলেন, পরমব্রত ক্লেম করেন উনি বামপন্থী, উনি বামও নন ডামও নন, উনি মমতাপন্থী। মমতার মতোই উনি, মমতার মতো আরেকটা রূপ হচ্ছে পরম, সেই জন্যই উনি ওই ধরনের টুইট করতে পেরেছিলেন। আজকে হচ্ছে কৃষক দিবস, ওনার ভাষাও আমি মনে রাখতে পারি না, কৃষক দিবস না রগরানি দিবস, তো ভালো কথা, এবং স্বস্তিকা মুখার্জি সেটাকে সমর্থন করেছিলেন, হোক হোক বলেছিলেন। এখন মুখ লুকোচ্ছেন এবং বলছেন ওনার ছেলের কথা ভেবে নাকি বলেছিলেন। এবার 2000 না, এবার এখানে একটি ভাবার ব্যাপার আছে। উনি, আমরা অফিসিয়াল ছেলের কথা জানি, পরমব্রতর আর আনঅফিসিয়াল কজন ছেলে আছে কি করে জানবো বলুন? ওনার ব্যক্তিগত জীবন, আমি ব্যক্তিগত জীবনে ঢুকতে চাই না, কিন্তু নিশ্চয়ই হয়তো কোনো ছেলের কথা ভেবে উনি বলেছিলেন, সেটা আমি সমবেদনা জানাচ্ছি। কিন্তু যেটা করেছিলেন, এত মানুষের প্রাণ চলে গেল, যার জন্য ছেলের কথা বলে ভাবুন, বউয়ের কথা ভেবে ভাবুন, মানে বউ যদি থেকে থাকে তখন তো শাস্তি হওয়া উচিত। স্যার, আপনি একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দেশিকা জারি হয়েছে যে তিনি আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। তবে এরই বিরুদ্ধে তিনি সরাসরি আবার আদালতেরই দ্বারস্থ হলেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদা বলতেন যে হাইকোর্টের রায়ে সেটি বিরোধী, আমি এই রায় মানি না, তার তথাকথিত পিসি তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় মানি না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ, তারা বিদেশে যেতে চাইছেন, তার অনুমতি নিতে চাইছেন আর কি। তো কি মনে হয় স্যার, যে তারা কি ভারত ছেড়ে দেওয়ার কোনো প্ল্যান করছেন? না, পালাতে চাইছেন, বউকে নিয়ে পালাতে চাইছেন। ব্যাংককে ব্যবসা আছে, তো বউকে নিয়ে পালাতে চাইছেন। কী ব্যবসা তার মধ্যে আমি যাচ্ছি না, সির্ফ পালাতে চাইছেন। পুষ্পা যেরকম পালিয়ে গেছে, অভিষেকও পালাতে চাইছে। উনি কোন পা আমি জানি না, কিন্তু পালাতে চাইছেন অভিষেক, আর কিছুই নয়। অবস্থা খারাপ, পালাতে চাইছেন, আটকে গেছেন, ফেঁসে গেছেন অভিষেক। বাংলার বাঘ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে গেছেন, বাঘ বেড়াল হয়ে গেছে, এবার পালাতে চাইছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পালাবেন সেটা আমি দেখার অপেক্ষায় থাকবো। আমার মনে হয় ওনার জন্য সবচেয়ে ভালো জায়গা হবে বাংলাদেশ। বাংলাদেশে চলে যান, একটা গানও শুনলাম, পিসি বাংলাদেশে চলে যা, সত্যি মানে বাংলাদেশে চলে যেতে পারেন, মানে এটাতে তো কোনো অসুবিধে নেই, যেতেই পারেন। উনি বাংলাদেশকে ভালোবাসি উনি বলেছিলেন, মানে পশ্চিমবঙ্গকে ভালোবাসি বলেনি, বাংলাদেশকে ভালোবাসি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো তৈরি করতে চেয়েছিলেন। সব কিছু শেষ হয়ে গেল, বাংলাদেশেও জামাত হেরে গেল, ইউনূস হেরে গেল, আর পশ্চিমবঙ্গ মমতা হেরে গেল। এটাই ভবিতব্য। মানুষকে দাবিয়ে, হিন্দু মুসলমান কাউকে দাবিয়ে এইভাবে থাকা যায় না। মুসলমানদেরও তো বোকা ভাববেন না। আজকে এই শেষ নির্বাচনটা দেখুন ফলতায়, তৃণমূল 4 নম্বরে নেমে এসছে, যেখানে মুসলমান ভোট হচ্ছে 30%। তাহলে মুসলমান ভোটটা কোথায় গেল, যেখানে 4% ভোট তৃণমূল পেয়েছে মাত্র? তার মানে মুসলমান ভোটের 26%, যদি পুরোটাই মুসলমান ভোট তৃণমূল পেয়ে থাকে, 26% মুসলমান ভোট তার দিকে যায়নি 30%-এর মধ্যে। তার মানে বাস্তব, মুসলমানরাও ছেড়ে চলে গেছে মমতাকে, মানুষ ওনাকে ছেড়ে চলে যাচ্ছে। এবার ওনার পক্ষে কে আছেন আমি জানি না, বাংলাদেশি ওর পক্ষে ঠিক জায়গা হবে সম্ভবত। ভারত সরকার এইসব শুভেন্দু অধিকারী মানে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন না, অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর, নিশ্চয়ই ভালো উদ্যোগ, কিন্তু সবচেয়ে আগে মমতাকে পাঠানোর ব্যবস্থা করা উচিত। স্যার, এদিকে আবার দেখা যাচ্ছে যে আপনি এই যে এই বাসস্থান, যদি এই এলাকার কথাই ধরি, এই যে মৌলালি, তার আশেপাশের যদি আমরা একটু দেখি, রাজাবাজার হোক কিংবা পার্ক সার্কাস হোক, বা এই যে এই গোটা চত্বরটায়
বেশ মাসখানেক আগেও এই চত্বরে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের অনেক আর কি মানে তারে বলে না যে হিন্দিতে একটা কথা আছে দবদবা, তো এই বিষয় ছিল। তবে দেখা যাচ্ছে এখন সমস্ত কিছু খুবই প্রশমিত, মসজিদের মধ্যে সুষ্ঠুভাবে নামাজ পাঠ হচ্ছে এবং শুধুমাত্র তাই নয়, সবাই হেলমেট পরে বেরোচ্ছেন, যেখানে এর আগে ফেস টুপি পরে বেরোলেই তাদের সমস্ত সাতক্ষুন মাপ হয়ে যেত। শুভেন্দু অধিকারী সরকারের আসার মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি স্পষ্ট জানিয়েছিলেন কোনো রকম বেআইনি কাজের জিরো টলারেন্স। তো সেই নীতি কি পুনরায় আর কি প্রতিস্থাপিত হতে চলেছে বা হয়ে গেল? না না, ১০০ বার যেটা সিপিএম আমলে ছিল, বুদ্ধদেব বাবুর আমলে ছিল, সেই নীতি আবার আস্তে আস্তে ফিরে আসছে বা আরও বেশি করে ফিরে আসছে। আপনি বলুন, কোরআনে কোথায় লেখা আছে রাস্তায় বসে নামাজ পড়তে হবে মসজিদের বাইরে বসে? জুম্মার নামাজ কি রাস্তায় বসে পড়া যায়? এবং কোনো হিন্দু যদি মন্দিরে বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পুজো করতে শুরু করে, ধরুন হিন্দুদের জন্য পবিত্র দিন শনিবার, মঙ্গলবার, শিব পুজোর দিন, সেদিনই রাস্তায় দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে পুজো করতে শুরু করে, প্রশাসন অ্যালাউ করবে? করা তো উচিত নয়। যে হেলমেট পরছিল না, মুসলমান বলে হেলমেট না পরলে ধরছিল না পুলিশ, ক্ষতিকার হচ্ছিল মুসলমানদের হচ্ছিল, আমাদের কি এসে যায়? মুসলমানদের ক্ষতি হচ্ছিল, কোনো অ্যাক্সিডেন্ট হলে তাদের জীবন যাচ্ছিল, সেরকম মুসলমানদের ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছিলেন এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিয়ে। আজকে দেখুন কোনো অসুবিধে নেই, মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও সম্ভবত উপলব্ধি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভীষণ ক্ষতি করে দিয়ে গেছেন, তাদের দাগিয়ে দিয়ে গেছেন একটা দুষ্কৃতী সম্প্রদায় হিসেবে, যেটা ঠিক নয়। মুসলমানদের মধ্যেও বহু মানুষ আছেন, মুসলমান সম্প্রদায়ের মধ্যে কাজী মাসুম আক্তারের মতো মানুষ আছেন যিনি পদ্মশ্রী পেয়েছেন, মুসলমান সম্প্রদায়ের মধ্যে আব্দুল কালামের মতো একজন বিজ্ঞানীকে আমরা পেয়েছি, বহু মানুষ আছেন প্রীতি মুসলমান। আজকে মুসলমান সম্প্রদায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনে রোজগার কতটা বেড়েছে? আমি স্পষ্ট জিজ্ঞেস করছি মুসলমান ভাই বোনেদের, রোজগার কতটা বেড়েছে, ব্যবসা বাণিজ্য কতটা বেড়েছে, জীবনে স্বাচ্ছন্দ্য কতটা বেড়েছে, জীবনযাত্রার মান কতটা বেড়েছে, সম্মান কতটা বেড়েছে? দুধেল গাই শোনাটা কি সম্মানের ব্যাপার? মুসলমান ভাই বোনেদেরই প্রশ্ন করছি। আজ সম্ভবত তারা উপলব্ধি করতে শুরু করেছেন এবং আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলে গেলাম যে আগামী পুরসভা নির্বাচনে কলকাতার বুকে দেখবেন তৃণমূল ৪ নম্বরে নেমে আসবে। প্রতিটা ওয়ার্ডে তৃণমূল ৩ কি ৪-এ থাকবে, কারণ মুসলমান ভোটটাও তৃণমূল থেকে সরে যাচ্ছে। স্যার, এই পরিপ্রেক্ষিতেই আমার পরের প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে দেখলাম যে আমরা যে কাকুলি ঘোষ দস্তিদার একদা একটি ইন্টারভিউতে অগ্নিমিত্রা পলকে বলেছিলেন যে আপনি তো শাড়ি ছাপানোর ব্যবসা করেন, কিংবা আপনার নামটা যেন কি, মুখ সামলে কথা বলুন, আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন। সেই কাকুলি দেবী আজকে দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করার জন্য একদম মুখিয়ে রয়েছেন। শুধুমাত্র তাই নয় স্যার, এটা সূত্রের খবর, অন্তত আরও ২০ থেকে ২২ জন কিংবা তারও বেশি যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তৃণমূলের, তারা বিজেপির সান্নিধ্য পেতে এখন ব্যাকুল হয়ে উঠেছেন। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? তৃণমূলের অধঃপতন তো বটেই, দলটাই কি খুব অদূর ভবিষ্যতে তারা কি কর্পূরের মতন উবে যাবে? উবে গেছে তো, যাবে মানে চলে গেছে। এই দেখুন না, ব্রাত্য বসু আর ওই কুণাল ঘোষ একটা সিনেমা করেছিলেন, খুব মানে ভবিষ্যৎ দ্রষ্টা ওরা ছিলেন, তার নাম ছিল কর্পূর। আমায় ব্রাত্য বসু সেদিন বললেন আমার একটা নতুন সিনেমা এসছে, দেখেছো খুব ভালো চলছে, কর্পূর। আমি বললাম হ্যাঁ ব্রাত্যদা, আপনার অভিনয়ের আমি খুব ভক্ত। তা উনি জিজ্ঞেস করেন তাহলে কোন সিনেমা তোমার আমার অভিনয় ভালো লেগেছে? আমি বললাম এই তৃণমূলের ভূমিকায় ৫ বছর শিক্ষামন্ত্রীর ভূমিকায় যে অভিনয়, ওটাই সেরা, ওর থেকে বড় অভিনয় আমি দেখিনি। বাকিগুলো তো রয়েইছে। যাই হোক, ব্রাত্য বসু একটু সফট হয়েছিলেন, তখনও নির্বাচনের ফল বেরোয়নি, মুখ চোখ একটু কালো হয়ে গেছিলো এইসব কথা শুনে। যাই হোক, সেটা প্রশ্ন নয়। এখন প্রশ্ন হচ্ছে এরা তো আসতে চাইবেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি কি এই সব মানুষদের জায়গা দেবে? এইটা বড় প্রশ্ন। ভারতীয় জনতা পার্টি কিন্তু এইসব মানুষদের জন্য জেতেনি। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের ভোটে জিতেছে, যারা এই তৃণমূলের এইসব দাগি নেতাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। কাকলি দেবী যে ভাষা প্রয়োগ করেছিলেন একটি তখনকার তৃণমূলপন্থী এখনকার বিজেপিপন্থী চ্যানেলে, খুব জনপ্রিয় চ্যানেল, তার অ্যাঙ্কার এখন দেখলাম ওই কী যেন গেরুয়া টাই পরে বসে গেলেন, যেই পরিবর্তন হয় তার অ্যাঙ্কারেরও পরিবর্তন হয়ে গেল। তিনি নির্বাচনের আগে মমতার বাড়ি গিয়ে তাকে সততার প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, কাজে আসলো না, এবং তারা যাকেই সমর্থন করেন তারই পতন হয়। বুদ্ধবাবুকে ব্র্যান্ড বুদ্ধ করে ওরা তুলে ধরার চেষ্টা করেছেন, তারপরেই বুদ্ধের পতন হলো, বৌদ্ধ যুগের শেষ হলো, আর মমতা যুগেরও শেষ হলো এই সততার প্রতীক। মানে
কেন সেটা আমি জানি না, বিশ্বাসযোগ্যতা নেই হয়তো মানুষের মধ্যে, কিন্তু সেটা প্রশ্ন নয়। কিন্তু এদেরকে বিজেপি জায়গা দেবে? বিজেপি কি হঠাৎই গান্ধীবাদী হয়ে গেল? এটা কিন্তু প্রশ্ন আসছে। কারণ বাংলার মানুষ কিন্তু গান্ধীবাদী নয়। এই বাংলা সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। শ্যামাপ্রসাদ বলেছিলেন প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। শ্যামাপ্রসাদের কথা বলছি, আমার কথা নয়। তারা কি শ্যামাপ্রসাদপন্থী থেকে গান্ধীবাদী হয়ে গেলেন? মানুষ কিন্তু এটা জিজ্ঞেস করছে। হঠাৎ করে এই উদারতা, মানে কিছু কিছু বিজেপি নেতা দেখছি অভিনয়ের মঞ্চে গিয়ে একেবারে জড়িয়ে ধরছেন বড় বড় তৃণমূল যারা অভিনয় করেন। আরে ভাই, যারা তৃণমূল করেছে 5 বছর ধরে, 15 বছর ধরে, তারা তো সবাই অভিনয় করেছে। কেউ কি ঘরোয়া আলোচনায় মমতার সমর্থন করতো? সবই তো অভিনয়। তাহলে মঞ্চে অভিনয়টাকে ওই পার্থ ভৌমিক না কে অভিনয় করেছেন এটাকে গুরুত্ব দেয় কি? পার্থ ভৌমিকের মন্ত্রী হিসেবে, মানে এই বিধায়ক, এই সাংসদ হিসেবে যে অভিনয় সেটাকে দেখুন। সেই অভিনয় তো অনেক বড়। হঠাৎ এই তৃণমূলের প্রীতি কেন? এটা কিন্তু মানুষ প্রশ্ন করছে। গান্ধীবাদী বিজেপিকে মানুষ চায় না। একেবারে বিজেপি নেতাদের কাছে সরাসরি বলছি যে গান্ধীবাদী বিজেপিকে মানুষ চায় না, শ্যামাপ্রসাদের বিজেপিকে মানুষ চায়, সুভাষবাদী বিজেপিকে মানুষ চায়, বাংলার মানুষ চায়। স্যার, শেষ দুটি প্রশ্ন থাকছে। তার মধ্যে প্রথমে একটু খেলার প্রসঙ্গে আসি, কারণ গুরুগম্ভীরতার মাঝখানে খেলা একটুখানি মনকে একটু প্রশান্তি দেয়। তো তবে সেখানেই দেখা গেল যে এই কদর্য মূর্তিটি, মানে কিম্ভূত কিমাকার মূর্তিটিকে যুব ভারতের সামনে থেকে ভেঙে ফেলা হলো। তার প্রতিবাদ করলেন বাবুল সুপ্রিয়। আবার দেখা যাচ্ছে যে মেসির মূর্তি, তথাকথিত বহু চর্চিত মেসির মূর্তি যেটি বর্তমানে দুলছে, সেটিও সরিয়ে ফেলা হবে বলে উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। বর্তমানে এমনই পরিস্থিতি, তাকে রীতিমতো দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। এই গোটা বিষয় নিয়ে কি বলবেন? না, তো মূর্তির কথা বলছেন। মেসিকে কার্যত ছিনিয়ে নিয়ে বেরিয়ে যেতে হয়েছে শতদ্রু দত্তকে। শতদ্রু সেদিন আমার সাথে কথা বলছিল, বললো দাদা কি বলবো জানি না, এত নির্লজ্জ ধরনের একজন মন্ত্রী জড়িয়ে ধরছেন মেসিকে, মানে মহিলা হলে বলতো শ্লীলতাহানি হচ্ছে। এমনভাবে মেসির একটা গ্লোবাল ব্র্যান্ডকে কেউ এভাবে ট্রিট করে? কলকাতার কি এবং ভারতবর্ষের কোনো শহরে এটা হলো না, এবং হায়দ্রাবাদে তো আর বিজেপি সরকার নেই, সেখানেও হয়নি। একমাত্র তৃণমূল কংগ্রেসের কলকাতায় এটা ফেস করতে হয়েছে, যেখানে সুজিত বসুর মতো নেতারা ছিলেন, তারা এখন জেলে আছেন। এবং সুজিত বসু আমায় ইনফ্যাক্ট হুমকিও দিয়েছিলেন মেসির ব্যাপারে কথা বলার জন্য। এক বন্ধুর মাধ্যমে ফোন করে বলছেন, নীলাদ্রি তুমি কেন রিপাবলিক বাংলার মতো চ্যানেলে গিয়ে, বিজেপির চ্যানেলে গিয়ে আমাদের দুর্নীতি নিয়ে কথা বলো, মেসি নিয়ে কথা বলো, তোমার কিছু হয়ে গেলে কি হবে? আমি তার প্রত্যুত্তরে বললাম যে ঠিক আছে, কিছু হয়ে গেলে হবে, কিছু করার নেই, কিন্তু নির্বাচনের পর ওনার কিছু যাতে না হয় সেটা আমি প্রার্থনা করব। কিন্তু কী করবো বলুন, জেল হয়ে গেল, আর কি করা যাবে? হয়তো মমতারও, আমি চাই না মমতার হোক, হয়তো জেল হবে। খুব খারাপ লাগছে ওনাদের জন্য। স্যার, এই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আগামী আর 1-2 মাসের মধ্যে বাংলার রাজনীতিতে খুব বিস্ফোরক কিছু কি আপনি দেখতে পাচ্ছেন বা কোনো আভাস পাচ্ছেন? না, প্রথম দেখতে পাচ্ছি হাতকড়া পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। দ্বিতীয় দেখতে পাচ্ছি তৃণমূল দলটা কার্যত সাইনবোর্ড হয়ে গেল, 4 নম্বরে নেমে গেল। বাংলার 4 নম্বর দল থাকবে তৃণমূল। দ্বিতীয় দেখতে পাচ্ছি, আর তৃণমূল মুক্ত বাংলা দেখতে পাচ্ছি। আর তৃতীয় দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসা করানো হচ্ছে, খুব দরকার। রজত শুভ্রবাবু আপনাদের চ্যানেলে আসেন, ওনার কাছে আমার অনুরোধ, উনি অভিষেকের প্রতিবেশী, মমতার বাড়ির কাছেই থাকেন, মমতার একটু মানসিক চিকিৎসার ব্যবস্থা করুন। খুব খারাপ লাগে, এত বড় নেত্রী লড়াই করে, একসময় তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন, যে কারণেই হোক হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমি জানি না কি হয়েছে, উনি ডাক্তার মানুষ, বুঝতে পারেন, চিকিৎসার ব্যবস্থা করুন।